This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। সাত সকালে শহরে ইডির অভিযান। মুকুন্দপুরের একটি অভিজাত আবাসনে ভোরেই হানা দিয়েছে ইডির আধিকারিকেরা। দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলায় তল্লাশি ইডির আধিকারিকদের। আরও একবার জানাই আপনাদেরকে, সাত সকালে শহরে ইডির হানা। মুকুন্দপুরের একটি অভিজাত আবাসনে ভোরেই হানা দিয়েছেন ইডির আধিকারিকেরা। দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকেরা। আর্থিক প্রতারণার অভিযোগে সাত সকালে ইডির অভিযান শহরের একাধিক প্রান্তে এবং মুকুন্দপুরের হাইরাইজেও ইডি হানা এখনও চলছে। যেটা জানা যাচ্ছে, দিল্লিতে আর্থিক প্রতারণার একটি মামলা দায়ের হয় সেবির মারফত, এবং সেই মামলার তদন্ত করতে গিয়ে ইডি এই যে হাইরাইজের 19তম ফ্লোর, সেখানে কিন্তু ব্যক্তিগত মালিকানাধীন একটি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালাচ্ছে। আজ সকাল 5:30 নাগাদ দুটি গাড়ি করে ইডি আধিকারিকরা এবং সিআরপিএফ জওয়ানরা এই হাইরাইজে আসেন, এবং যেহেতু একাধিক আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে এবং তার কোম্পানির বিরুদ্ধে, যে কোম্পানির ঠিকানা তপসিয়ায়, তাই সংশ্লিষ্ট ব্যক্তির এই ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ক্যামেরা কল্যাণের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। 19-17কেই খুঁজছে, কিন্তু 19-17কে লাস্ট আমরা 6 তারিখে আমাদের যে নাইট চেকিং হয়, নাইট চেকিং আমরা প্রত্যেক ফ্ল্যাট চেকিং করি, কোন ফ্ল্যাটে লোক আছে কোন ফ্ল্যাটে লোক নেই। তা লাস্ট ওনাকে 6 তারিখে আমরা পেয়েছি যে ওনার ফ্ল্যাট খোলা আছে, কিন্তু 7 তারিখ থেকে ওনার ফ্ল্যাটে আমরা লক পাচ্ছি। এটা কোন ফ্ল্যাটে গেছে এডি? এটা 19-17। এটা কার ওনারটা কে আছে জানেন? না, ওনার নাম এফএন স্যার বলতে পারবেন। ওকে। আর ইডি আজকে কখন এলো বা কি করলো? আমার তো ডিউটি 8টা থেকে শুরু হয়েছে, আমি খবর পেয়েছি নাকি 6:30-7টা নাগাদ এসেছে। এটা কার ফ্ল্যাটে গেল কিছু বলেছে আপনাদেরকে? কিছু বলেছে কোন কেসে বা কিছু? না, কেস কিছু। মুরুগেশ দেবসারিয়া বলে একজনের নাম, এ কি আসছে এখানে? আসতো বলতে দেখুন, গেস্ট এন্ট্রি দেখতে হবে, অত তো এখানে 545খানা ফ্ল্যাট। বুঝতে পেরেছি। এবারে কে কোন ফ্ল্যাটে আসছে কোন ফ্ল্যাটে আসছে না সেটা বলা খুব অসম্ভব। ভোটার কার্ডের সঙ্গে আধার এবং রেশন কার্ড কি বিহারে ভোটার তালিকা পরিমার্জনের নথি হিসেবে গণ্য হবে? কমিশনকে বিষয়টি ভেবে দেখতে বলল সুপ্রিম কোর্ট। মামলার শুনানিতে স্বস্তির সঙ্গে অস্বস্তির কাটাও থাকলো নির্বাচন কমিশনের জন্য। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া চালিয়ে যেতে গ্রিন সিগন্যাল দিল কোর্ট, তবে প্রক্রিয়া কার্যকরের সময় নিয়ে প্রশ্নবিদ্ধ হতে হলো কমিশনকে। ভোটার তালিকায় সংশোধন নিয়ে একাধিক মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। কমিশনের পদক্ষেপে প্রশ্ন তুলে আদালতের দরজায় কড়া নেড়েছিলেন তৃণমূল সাংসদ, মহুয়া মৈত্র সহ একাধিক রাজনৈতিক দল। সব মামলা এক করে শুনানি শুরু হয়েছে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। নির্বাচন কমিশনকে স্বস্তি দিয়ে ভোটার লিস্ট সংশোধনীতে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ভোটার তালিকায় নিবিড় সংশোধন নির্বাচন কমিশনের অধিকারের মধ্যে পড়ে, তাতে কোনো আইনি বাধা নেই। বিহারে ভোটার তালিকায় সংশোধনী চলবে। 11 প্রমাণপত্রের তালিকা থেকে ভোটার ও আধার কার্ডকে বাদ কেন? কমিশনের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারীরা। বিতর্কিত এই ইস্যুতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ক্ষেত্রে গ্রহণযোগ্য নথি হিসেবে গণ্য করা যায় কিনা তা বিবেচনা করে দেখুক কমিশন। এই নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। তবে যদি কমিশন ওই নথিগুলি গ্রহণ না করে, তবে তার যথাযথ কারণ ব্যাখ্যা করতে হবে। 2024-এর যে ইলেকটোরাল রোল আছে সেটাকে থ্রেশহোল্ড রোল করুন। ওরা কিন্তু সেদিকে বলেছিল যে বার্থ সার্টিফিকেটটা আমরা ইনসিস্ট করছি না, মানে pre-87 ইনসিস্ট করছি না। সুপ্রিম কোর্ট যেটা করেছে ভালোই হয়েছে। আমাদের যে তখন বলেছিল আমরা কনসিডার করছি, আর এখন সুপ্রিম কোর্ট বলছে কনসিডার করো। আমি খুব একটা বেশি তফাৎ দুটোর মধ্যে দেখতে পাচ্ছি। আধার কার্ড হচ্ছে শুধুমাত্র পঞ্জীকরণ, এখানকার বসবাসের পঞ্জীকরণ। আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণপত্র নয়, এই ভুল ধারণা অনেকের মধ্যেই আছে। সেই কারণে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়নি, কনসিডার করার কথা বলেছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যে আজ যা বিহারে হচ্ছে আগামী দিনে তা বাংলায় হবে বলে জানিয়েছেন অভিষেক মনু সিংভি। আর সেক্ষেত্রেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুধুমাত্র বাংলা নয়, সারা দেশে তারা বলবৎ করবে। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরুর সময় নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ,
নির্বাচন কমিশনের এই পদক্ষেপ সমস্যার বিষয় নয়, সমস্যা তা কার্যকর করার সময় নিয়ে। এই প্রক্রিয়া কমিশনের আরও আগে শুরু করা উচিত ছিল। 28 জুলাই মামলার পরবর্তী শুনানি, এক সপ্তাহের মধ্যে হলফনামা দেবে কমিশন। স্বাভাবিকভাবেই আগামী দিনে জাতীয় নির্বাচন কমিশন কোন পদক্ষেপ করছে আমাদের নজর থাকবে সেদিকেই। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি 9 বাংলা। ফের মুখ্যমন্ত্রীর প্রশংসায় দিলীপ ঘোষ। যারা বড় বড় কথা বলছেন তাদের নামে কেস আছে, যার নামে কেস নেই তার সঙ্গে বসলে খারাপ হয়ে গেলাম। বঙ্গ বিজেপির একাংশকে নিশানা প্রাক্তন রাজ্য সভাপতির। শুধু তাই নয়, দীঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে যারা আক্রমণ সানিয়েছিলেন তাদেরও সপাটে জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। আমি তো সবার প্রশংসা করি, দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে, কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন। দিল্লিতে গিয়েও মুখ্যমন্ত্রীর প্রশংসায় দিলীপ ঘোষ। ফের মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ইতিবাচক মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। রাজ্য সরকারের আমন্ত্রণ পেয়ে দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যান দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ ও হাসি মুখে আলাপচারিতাও সারেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শুধু তাই নয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশংসা শোনা গিয়েছিল দিলীপ ঘোষের গলায়। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন, তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। দলের একাংশ বিষয়টি ভালোভাবে নেয়নি। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না এটাকে। কোনো ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না, কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। তখন জল্পনা শুরু হয়, তবে কি তৃণমূলের নাম লেখাবেন দিলীপ? ইতিমধ্যে বিজেপি রাজ্য সভাপতি পদে রদবদল হয়েছে। নতুন সভাপতি সৌমিক ভট্টাচার্য দিলীপকে কাছে টানার ইঙ্গিত দিয়েছেন। দুজনের মধ্যে বৈঠকও হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে দিল্লি গিয়েছেন দিলীপ। তারপরেও বুধবার ফের মুখ্যমন্ত্রীর সম্পর্কে একই ধরনের কথাই বললেন তিনি। যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম। দীঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করায় বঙ্গ বিজেপির যারা তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন তাদেরও সপাটে জবাব দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। কিছু লোক অস্বস্তিতে ছিল, সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছেন। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিরোধী দলনেতা। আমি মন্তব্য করব না, আমি এই বিষয়ে চর্চাতে থাকি না। সোজা কথা সোজাভাবেই বলতে পছন্দ করেন দিলীপ ঘোষ, আর এতেই অনেকে বলছেন বঙ্গ বিজেপিতে কামব্যাক করে পুরনো ফর্মে দিলীপ ঘোষ। ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা।